নমস্কার, সবাইকে জানাই গল্প শোনার আমন্ত্রণ। আজ যে গল্পটি পাঠ করছি সেটি হলো সাজাবো যতনে। লিখেছেন সৌমিতা দাশগুপ্ত। মৃত্যু সংবাদটা কিছুক্ষণ আগেই পেলাম। জানলাম ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ওর। দেহাবশেষটুকু নাকি পাওয়া যায়নি। চেনা মুখটা বিভৎসতার আড়ালে অচেনা হয়ে উঠেছিল। পল্লব রায়ের মৃত্যু হয়েছে জানলাম। বৃদ্ধা মা বাবা জীবিত, তাই খবরটা তাদের জানানো যায়নি, সেই কারণে এখন শ্রাদ্ধশান্তিও হয়নি। আরে পল্লব, তুমি এখানে? সবাই খুঁজছে তোমাকে, আর তুমি ব্যালকনিতে। তাড়াতাড়ি চলো, কেক কাটতে হবে তো। আমার স্ত্রী ঐশী তাড়া দিল আমায়। হাতের ইশারায় ওকে যেতে বলে যাচ্ছি বললাম। আজ আমাদের বিবাহবার্ষিকী, 5 বছর পূর্ণ হবে। এই ব্যাংকোয়েটটা আজকের জন্য ভাড়া নিয়েছি। ঐশী পুরো ব্রাইডাল লুক নিয়েছে। একজন মেকআপ আর্টিস্ট এসেছে, ওকে সাজিয়ে গেছে। আর তার মুখেই শুনলাম পল্লব রায়ের মৃত্যু সংবাদ। একটু অপেক্ষা করুন, কেক কাটতে ডাকছে, অনেক গেস্ট এসেছে। ওদিকটা সামলে রাত্রে ফ্রেশ হয়ে এসে আবার আপনাদের সাথে কথা বলছি। কি ভাবছেন? ভাবছেন তো আমি যদি পল্লব হই তাহলে পল্লবের মৃত্যু সংবাদ কি করে পেলাম? তাহলে আমার সাথে একটু এগোতে হবে। যাবেন? স্যাঁতসেঁতে জল জমা সরু রাস্তার ধারে ভাঙাচোরা অনেক বাড়ির মাঝে নড়বড়ে মেরুদণ্ড নিয়ে দাঁড়িয়ে থাকা অ্যাসবেস্টরের ছাদ আর পলেস্তারা খসা সেই 2 কামরাযুক্ত বাড়িটার ভেতরে চলুন, একটু উঁকি মারি। যেখানে বর্ষাকালে বাড়ির ছাদ থেকে জল পড়ত। বালতি বাটি যা পারতাম পেতে রাখতাম, তাতেও জল উপচে পড়ত। বর্ষাকালে ঘর পুরো ভিজে যেত, সাথে সোঁদা একটা গন্ধ। পাশের ড্রেন দিয়ে একটা আঁশটে গন্ধ সবসময় পাওয়া যেত। অসহ্য লাগতো ওই গন্ধটা। ওই গন্ধের সাথে অভাবের গন্ধ, গরিবের গায়ের গন্ধ মিলেমিশে একাকার হয়ে যেত। 2 কামরার বাড়িটার একটা ঘরে ভাড়া থাকতাম আমরা বলতে আমি, মা, বাবা আর আমার এক বোন, যে ছিল স্পেশাল চাইল্ড। একই ঘরে রান্না বান্না, তার সাথে আমার পড়াশোনা। অবুঝ বোনের চাহিদার অভাব ছিল না। পড়তে বসলেই ওর কান্নার আওয়াজ আমাকে বিরক্ত করে তুলত। আগে আমরা অন্য জায়গায় ভাড়া থাকতাম। সেখানে একটু বৃষ্টি হলেই ঘরের ভিতরে জল ঢুকে যেত। তার থেকে এই বাড়িটা মোটামুটি ভালো, অন্তত জলের মধ্যে তো বাস করতে হয় না। এই বছরখানেক হলো এখানে এসেছি। আমি একটি সরকারি স্কুলে ক্লাস 9-এ পড়তাম তখন। এই গলি পার হলেই ঝাঁ চকচকে উঁচু ইমারতগুলো দেখে ভাবতাম যে করেই হোক ওখানে পৌঁছাতেই হবে। এই গন্ধ সহ্য করতে পারছি না আর। এই পচা গন্ধমাখা গলির সবটা থেকে বেরোতে গেলে আমাকে পড়াশোনাটা যেভাবে হোক করতে হবে। এটা ছোটোবেলা থেকেই বুঝে গিয়েছিলাম। কোনো প্রাইভেট টিউশন পাইনি। স্কুলের এই স্যারের সাহায্যে ওই স্যারের সাহায্যে পড়াটাকে এগিয়ে নিয়ে চলেছি। বাবার ওই সামান্য কটা মাইনের চাকরিতে দুবেলা পেট ভরে খাওয়াই জুটত না। তার উপরে ছিল বোনের চিকিৎসার খরচ। অসহ্য অভাব আর সহ্য করতে পারছিলাম না। বেশ ভালো নাম্বার পেয়ে মাধ্যমিক পাশ করলাম। বিজ্ঞান নিয়ে পড়ব নিশ্চিত। ওই স্কুলের স্যারেরা অনেক সাহায্য করেছিলেন। ওহো, তিন্নির কথাই তো বলা হলো না এখনও। তিন্নি আমাদের বাড়িওয়ালার মেয়ে, আমার থেকে প্রায় বছর 2-এর ছোট। অসুস্থ মায়ের সেবা করতে গিয়ে সে আর পড়াশোনা করতে পারেনি। কোনো মতে মাধ্যমিকের গণ্ডিটুকু পেরিয়েছিল। পয়সার জন্য পাশের ঘরটাও ভাড়া দিয়েছিলেন কাকিমা। কাকু তিন্নি ছোট থাকতেই মারা গিয়েছেন। কাকিমা খুব অসুস্থ, হাই সুগারের পেশেন্ট। কিডনির অবস্থা ভালো নয়। আগে সেলাই করতেন টুকটাক, এখন সেটুকুও পারেন না, চোখের জ্যোতি কমে আসছে। সংসারটা চালানোর জন্য তিন্নি একটা হোটেলে রান্নার কাজ নিয়েছিল ওই ছোট বয়স থেকেই। কথায় কথায় মা তিন্নির প্রশংসা করতো আমার সামনে। তিন্নির চোখের ভাষাও আমি বুঝতাম, কিন্তু তাকে কখনো বুঝতে দিতাম না। আমার জীবনে কাঙ্ক্ষিত নারী কোয়ালিফাইড হবে, স্মার্ট ঝকঝকে বলতে যা বোঝায় ঠিক সেরকম। যাই হোক, উচ্চ মাধ্যমিক পাশ করলাম। বলা বাহুল্য বেশ ভালো নাম্বারের সাথেই পাশ করলাম। জয়েন্ট দিয়েছিলাম, চান্স পেলাম। তবে হ্যাঁ, আমি তো কোনো লেখকের কল্পনার নায়ক নই। আমি বাস্তবের আঙিনায় খুব সাধারণ একজন মানুষ। তাই জয়েন্টে ভালো ফল করলেও সরকারি কলেজে চান্স পাওয়ার মতো ফল ছিল না। প্রাইভেটে পড়তে হবে ইঞ্জিনিয়ারিং। এটা বেশ ভালোই বুঝতে পারছিলাম, কিন্তু টাকা কোথায়? মাধ্যমিক দেওয়ার পর থেকে 2-একটা টিউশন করতাম। তার উপর ভরসা করে ইঞ্জিনিয়ারিং পড়া অসম্ভব। তিল তিল করে দেখা স্বপ্নটা এত তাড়াতাড়ি ভেঙে যাবে? দিশা পাচ্ছিলাম না কি করব।
সেই সময় আমার মন খারাপের সঙ্গী হয়ে হাত ধরল তিন্নি। যে অভাবের সঙ্গে বন্ধুত্ব রেখে জীবন সংগ্রাম করে চলে, একমাত্র সেই জানে হতাশার অর্থ। তিন্নি আশ্বাস দিত, বলতো উপায় হবেই। ওর বিশ্বাস ছিল ইঞ্জিনিয়ারিং পড়ে টাকা আমার জোগাড় হবেই। ওর ওই আশ্বাস আমার মনে অনেকটা বল দিত। বেশ দূরের একটা কলেজে চান্স পেলাম কাউন্সেলিংয়ে। যাতায়াত করার অসুবিধা, অনেক ভাড়া বেরিয়ে যাবে, তাই মনে মনে ভেবেই রেখেছিলাম কলেজের কাছে কম টাকার মধ্যে একটা মেস নিয়ে নেব, টিউশন জোগাড় করে নিতে পারবো। এইটুকু মনের জোর ততদিনে হয়ে গেছে। কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়ার টাকা, অ্যাডমিশনের সময় চলে এসেছে। হঠাৎ একদিন মা এসে বললেন, তিন্নি আজকে মাকে বলেছে কাকিমার কিডনির অবস্থা একদম ভালো না, চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন। কাকিমা মানা করলেও তিন্নি শুনছে না, তাই বাড়ি বন্ধক রাখার কথা ঠিক করেছে তিন্নি। তিন্নির সাথে কথা বলে বুঝলাম ও খুব ভেঙে পড়েছে। ব্যাংকের সাথে কথা বলে আমি ওর বাড়ি বন্ধকের ব্যবস্থা করে দিয়েছিলাম। এছাড়া ওর কাছে আর কোনো উপায় ছিল না। একদিকে ওর মায়ের চিকিৎসা, আর একদিকে আমার নিজের পড়াশোনার টাকা জোগাড়ের চিন্তা। এইভাবে দুজনে দুরকম মানসিক চিন্তা দুজনকে কিছুটা হলেও কাছে নিয়ে এসেছিল। কিন্তু চিকিৎসা শুরু করার আগেই কাকিমা মারা গেলেন। তিনি অনাথ হলো। একদিন মা এসে বললেন কাকিমা মৃত্যুশয্যায় মায়ের হাত দুটো ধরে তিন্নির দায়িত্ব নিতে বলেছিলেন তার ঘরের বউ করে নিয়ে যেতে। উত্তরের আশায় মা আমার দিকে তাকিয়েছিলেন। আমি কিছু বলার আগেই তিন্নি এসে ঘরে ঢুকলো। বলল, পল্লবদা, বাড়ি বন্ধকের টাকাগুলো ভেবেছিলাম মায়ের চিকিৎসায় লাগবে, কিন্তু লাগলো না। তার আগেই মা চলে গেলেন। এটা তুমি নাও, তোমার পড়ার খরচের জন্য। পরে যখন চাকরি পাবে সময় মতো ফেরত দিয়ে দিও। অন্তত তোমার কাজে তো লাগুক টাকাটা। কৃতজ্ঞতায় মাথা নত হয়ে গিয়েছিল। কিছুটা হলো মানুষের মতো দেখতে ছিলাম তো। যাই হোক, ওর টাকা নিয়ে পড়া শুরু করলাম। 2-1টা টিউশনি জোগাড় করে মেসেই থেকে গেলাম। খুব কম বাড়িতে আসতাম, কিন্তু যখন আসতাম দেখতাম তিন্নি আমাদের পরিবারের একজন সদস্য হয়ে গেছে। মা বললেন তিন্নি এখন আর বাড়ি ভাড়া টাকা নিতে চায় না। তারপরে আমার হাত দুটো ধরে মা বলেছিল তিন্নিকে যেন আমি না ঠকাই। তিন্নি যে আমাকে ভালোবাসে সেটা মাও বুঝতে পেরেছিল। তা না হলে এতগুলো টাকা বিনা দ্বিধায় আমার হাতে তুলে দিত না। বুঝতে পারছিলাম তিন্নি একটু একটু করে আমার জীবনের সাথে জুড়ে যাচ্ছে। ইঞ্জিনিয়ারিং 3rd ইয়ারে পড়ার সময় আলাপ হলো ঐশীর সঙ্গে। ঠিক আমি যেমনটা স্বপ্নে এঁকেছিলাম ঠিক তেমনটাই। আলাপের প্রথমেই জানিয়ে দিলাম আমি অনাথ। বলেছিলাম কখনো কাকুর কাছে, কখনো মামার বাড়িতে থেকে মনের জোরের সাথে পড়াশোনা চালিয়ে গিয়েছি। এখন আর কারোর বাড়িতে থাকি না। 2-1টা টিউশন জোগাড় করেছি আর ব্যাংক থেকে লোন নিয়ে পড়াশোনা করছি। ঠিক তখন থেকেই একটু একটু করে অমানুষের মতো দেখতে হচ্ছিলাম। আমার গোবেচারা মুখ দেখে অনায়াসে ঐশী বিশ্বাস করে নিয়েছিল আমাকে। ওর বাড়িতে নিত্য যাতায়াত শুরু হলো আমার। তারপর একদিন চাকরি পেলাম, বেশ ভালো মোটা মাইনের চাকরি। বাড়িতে বললাম কলকাতায় চাকরি পাইনি, দূরে পেয়েছি, তাই বাড়িতে আর থাকা হলো না। সবাই বিশ্বাস করলো। ওই অ্যাসবেস্টরের চালওয়ালা ঘর, ওই নর্দমার গন্ধ, বর্ষাকালের ওই স্যাঁতস্যাঁতে মেঝের থেকে এবার যেন সত্যিকারের মুক্তি পেলাম। মাসে মাসে কিছু টাকা পাঠাতাম। মোটা মাইনের চাকরির কথা বাড়িতে বলিনি, বললেই হয়তো আরও বেশি প্রত্যাশা করত। আরে কি ভাবছেন, অমানুষ ভাবছেন? আরে ধুর, ছাড়ুন তো। আমি বাস্তবের নায়ক, কোনো লেখকের কল্পনার নায়ক নেই। সুতরাং আপনাদের ভাবাতে আমার কিছু যায় আসে না। যাই হোক, 2-1 দিনের ছুটি নিয়ে সেবার যখন বাড়ি গেলাম, মা সরাসরি প্রস্তাব রাখলেন তিন্নির সঙ্গে বিয়ের। আমি এড়িয়ে যাচ্ছিলাম, কিন্তু মা বললেন তাহলে এই বাড়ি তাদের পরিবর্তন করতে হবে। আমাকে বাড়ি দেখতে বললেন। ইতিমধ্যে বাবাও চাকরি থেকে অবসর নিয়েছেন। বোনের চিকিৎসা চলছে পুরোদমে। আমার পাঠানো টাকার বেশিরভাগটাই যে বোনের চিকিৎসার ক্ষেত্রে খরচ হয়ে যাচ্ছে সেটা আমি বেশ ভালোই বুঝতে পারতাম, তাও না বোঝার ভান করে থাকতাম। আমাদের সংসারের দায়িত্বটা আস্তে আস্তে কখন যেন তিন্নি কাঁধে নিয়ে নিয়েছে। কথাটা চিন্তা করে দেখলাম তিন্নিকে বিয়ে না করলে অনেক দিক থেকেই আমার সমস্যা হয়ে যাবে। যেমন ধরুন, বাড়ি খুঁজে দিতে হবে আমাকেই, আর সেটার জন্য বেশ অনেকটাই ভাড়া লাগবে, যেটা এখানে লাগছে না। তার উপরে সংসারের দায়িত্ব পুরোটাই আমার কাঁধে এসে পড়বে। আমি না চাইলেও মা হয়তো হাত পাতবে। আরে ধুর, বারবার অমানুষ অমানুষ বলবেন না তো। হ্যাঁ, এবার ঠিক ধরেছেন, বিয়েটা আমি করেই ফেললাম। বিয়ের 2 দিন বাদে আবার ফিরে গেলাম চাকরিস্থলে। বলে গেলাম কোম্পানি ছুটি দিতে চায় না,
তবে বছরে অন্তত দুবার চেষ্টা করব বাড়ি আসতে। যাওয়ার সময় তিন্নিকে বললাম সবার খেয়াল রাখতে। সেও হাসি মুখে মাথা হেলালো, আর আমিও নিশ্চিন্ত হয়ে গেলাম। ঐশীর সঙ্গে আমার প্রেম পর্ব ভালোই চলতে লাগলো। এরপরে আমার জীবনে গল্পের অধ্যায় এলো সেই অপ্রত্যাশিত পরিবর্তন। ঐশীর বাবা সরাসরি বিয়ের প্রস্তাব রাখল। বললেন মেয়ের মুখে সব শুনেছেন, আর দেরি করতে রাজি নন। আমিও সম্মতি জানালাম। খুব তাড়াতাড়ি আমাদের বিয়েটাও হয়ে গেল। প্রথমে ফ্ল্যাট ভাড়া নিয়েছিলাম, তারপরে দুজনে ঠিক করলাম ফ্ল্যাট কিনব। লোন নিলাম। ইএমআইতে দুজনের মাইনে থেকেই বেশ মোটা টাকা কাটাতে হতো, তাই বাড়িতে পাঠানো টাকার অঙ্কটা কমিয়ে দিলাম। মাঝে একবার বাড়ি গিয়ে তিন্নিকে মুখ কাঁচুমাচু করে বললাম চাকরিটা চলে গেছে, অন্য একটা চাকরিতে জয়েন করেছি। সেখানে মাইনে আগেরটার থেকে কম, তাই যেটা পাঠাতাম তার থেকেও কিছু কম পাঠাবো। ওর মুখটাতে বেশ চিন্তার ছাপ পড়ল। বলেছিল এত বড় সংসার তোমার ওই টাকাতে চলে না, আমি খুচখাচ অনেক কিছু করে তবে সংসারটা চালাই। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি চেষ্টা করছি। নিজেকে আয়নায় দেখলাম। অর্ধেকের থেকেও বেশি অমানুষের মতো লাগছে আমাকে। থাক, লাগুক। অত চিন্তা করলে আবার মানুষের মতো দেখতে হয়ে যাব। দেখতে দেখতে আমার আর ঐশীর বিয়ের আজ 5 বছর পূরণ হলো। ঐশী কিছু মাস আগে থেকে এক কলিগের বিয়ে থেকে ফিরে এসে আমায় খুব এক্সাইটেড হয়ে বলেছিল আমাদের বিবাহবার্ষিকীতে সে ব্রাইডাল লুক নেবে, এবং মেকআপ আর্টিস্টও ঠিক করেই এসেছে। যে ওর কলিগকে সাজিয়েছে সে অসাধারণ সাজিয়েছে, সুতরাং ওকেই বুকড করে এসেছে বিবাহবার্ষিকীর দিন সাজবে বলে। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিকই ধরেছেন। আজ ওকে সাজাতে এসেছিল তিন্নি। খুব সুন্দর যত্ন করে সাজিয়েছিল ঐশীকে। ওর লুক দেখে আমি মুগ্ধ হয়ে বললাম তোমার ওই মেকআপ আর্টিস্টকে কিছু টিপস দিতেই হয়। ঐশী প্রচণ্ড খুশি হয়ে আমাকে হাত ধরে টেনে দাঁড় করিয়ে দিল তিন্নির সামনে। হাসতে হাসতে বলল, তিন্নি, আমার হাজব্যান্ড তোমার সাজানো লুকে প্রচণ্ড খুশি হয়েছে, তোমাকে টিপস দেবে বলছে। ঘরের মধ্যে বাজ পড়ল না। বাজ পড়লেও কেউ এমনভাবে চমকে ওঠে না যতটা আমি আর তিন্নি একে অপরকে দেখে চমকে উঠেছিলাম। তিন্নির গা হাত পা যে থরথর করে কাঁপছিল সেটা আমার দৃষ্টি এড়ালো না। সোফার মধ্যে বসে পড়ল সে। তারপর অস্পষ্ট স্বরে বলল, একটু জল। সামনে রাখা জলের বোতল এগিয়ে দিল ঐশী। বলল, কি হলো, শরীর খারাপ লাগছে? না, কিছু না, হঠাৎ করে মাথাটা ঘুরে গিয়েছিল। এখন ঠিক আছি। আসলে ঘরে অসুস্থ ননদ, অসুস্থ শ্বশুর শাশুড়ি সবাইকে আমাকে দেখাশোনা করতে হয়। আমার স্বামী অন্য জায়গায় চাকরি করত। যে টাকা সে পাঠাতো তা দিয়ে সংসার চলতো না। সকাল থেকে রাত অবধি অকথ্য পরিশ্রম করতে হয়। কি করব বলুন, এখনও মান আর হুঁশের সমন্বয়ে বেঁচে আছি যে, তাই নিজের প্রতি আর সেভাবে তাকানোর সময় পাই না। আমি মাথা তুলে তাকাতে পারছি না ওর দিকে। আবার বোধহয় একটু মানুষের মতো দেখতে হচ্ছি। টাকা পাঠাতেন মানে? তিনি এখন কোথায়? কিছু মনে করো না, আসলে তোমার হাতে শাঁখা পলা মাথা সিঁদুর বলছে তোমার স্বামী আছেন। দৃঢ়কণ্ঠে বলে উঠল তিন্নি। হ্যাঁ, ছিলেন, কিন্তু আজ আর নেই। ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার। বিভৎসতার আড়ালে চাপা পড়ে গিয়েছিল তার চেনা রূপ, তাই দেহ শনাক্ত করতে পারেনি। বাড়িতে বৃদ্ধ বাবা মা, সেই কারণে বাড়িতেও কাউকে জানাতে পারবো না তার মৃত্যু সংবাদ। তবে এই মিথ্যে শাঁখা পলার বেশি দিন বয়ে বেড়াবো না, খুলে ফেলবো। সরি, জানতাম না। তারপর আমার দিকে তাকিয়ে ঐশী বলল, দাও, ওনার টিপসটা দিয়ে দাও। আমি টিপস সমেত কাঁপা হাতটা বাড়িয়ে দিলাম তার দিকে। মুখে স্মিত হাসি টেনে তিন্নি বলল, অনেক ধন্যবাদ আপনাকে। টাকার দরকার নেই, শুধু আমার মৃত স্বামীর আত্মার শান্তি কামনা করবেন। ঈশ্বরের কাছে বলবেন পরের জন্মে যেন সে মানুষ হতে পারে। তারপর ঐশীর কাছ থেকে তার প্রাপ্য টাকাটা বুঝে নিয়ে ধীর পায়ে মাথা উঁচু করে বেরিয়ে গেল তিন্নি। আজকে অনুষ্ঠানের পর ক্লান্ত হয়ে ঐশী শুয়ে পড়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়েছে। কিন্তু আমার কেন ঘুম আসছে না কে জানে। স্যাঁতসেঁতে গলির ওই বাড়িটার জন্য আজ প্রথমবার খুব মন খারাপ করছে। দেখুন তো একবার, আমাকে কি আবার মানুষের মতো দেখতে লাগছে? আজ হঠাৎ করে আমার যে খুব মানুষ হতে ইচ্ছে করছে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। গল্পটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ারও করতে পারেন।